আজকের গল্পটি শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত লক্ষ্মী বেচার। গল্পের প্রধান চরিত্র অভিজিৎ, গল্প পাঠে আর্য। তাহলে চলুন সাহিত্য রসে ডুব দেওয়া যাক। যোগেন্দা, ও যোগেন্দা, আরে কি জিনিস এসে একবার এসে দেখে যান। আহা, আরে চেঁচামেচি করছিস কেন এত? কি আনলি আবার? ও, এই যে একেবারে হরিপদ জিনিস রে। আগে ভালো জিনিস বলেই তো আপনার কাছে আসা। এসব জিনিসের কদর কজন করতে পারে বলুন? আর দামি বা দিতে পারে কজন? তা আনলি থেকে বাজের জিনিস নয় তো? তোকে বাবু বিশ্বাস নেই? কি যে বলেন, কবে নিমখারামি করেছি বলতে পারেন? দ্বিজপদ আর যাই করুক, বিশ্বাসঘাতক নয়। সত্যি বলছি, গৃহস্থ ঘরের মেয়ে, অতান্তরে পড়েছে, এটু কাটা হয়নি এখনো। গেরস্থ ঘরের মেয়ে বলছিস? পরে আবার পুলিশের ঝামেলাটা বলা হবে না তো? দেখিস বাবু, আমার একটু চরিত্রের দোষ আছে বটে, তা বলে আমি মেয়েছে দেখলে কাণ্ড জ্ঞান হারিয়ে বসি না। সে আর বলতে, আপনার সঙ্গে তা ধরুন 3 বছর কাজ কারবার আমার। আপনাকে চিনতে কি আর বাকি আছে? এ ভালো মেয়ে বাবু, সরল সোজা, গরিব ঘরের মেয়ে, নিজের ইচ্ছেতেই এসছে। ও নিয়ে আপনি ভাববেন না। ওরে তাই কখনো হয়? আমার একটা নিয়ম আছে তো। ঘরে ওর কে কে আছে তার সব কিছুর খোতেন দিয়ে। ওর বাপ কি করে? নেই। আর কে আছে? মা আছে, 2 ছোট ভাই বোনও আছে। তা চলে কি করে ওদের? গতর কাটিয়ে ওর মা মুড়ি ভাজে, চলে না, বড্ড অসুবিধার মধ্যে আছে। মেয়েটাকে কাছে ডাক, একটু কথা কই দেখি। মেয়েটা একটু দূরে মালঘরের দরজার কাছে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। কথা টথাগুলো শুনতে পেয়েছে কিনা বোঝা গেল না, কোনো ভাবান্তর নেই। তবে দেখতে বেশ ছোটখাটো চেহারা, তেমন কালো নয়, মুখের ডোলটুকু ভারী মিঠে। যোগেনের চোখে লেগে গেছে। মেয়েটা কাছাকাছি এসে হেডমুন্ডু করতেই যোগেন জিজ্ঞেস করে, বলি নিজের এসছো নাকি হতভাগা ধরে বেঁধে এনেছে? দেখো বাবু, আমি কিন্তু ঝুট ঝামেলা একদম পছন্দ করি না। বুঝে সুঝে এসে থাকলে ভালো, নইলে বাবু আমার তো পোষাবে না। মেয়েটা কথা কইল না, যেমন দাঁড়িয়েছিল তেমনই দাঁড়িয়ে রইল। আরে ও দিজু, এ কথা কয় না কেন রে? বোবা নাকি? না না, বোবা কালা হাবা বাবা ওসব কিছুই নয়, তবে মুখোরা নয় আর কি। মুখোরা নয়? সে না হয় হলো, তা বলে বোবা মেয়ে চলে কি করে? তোমার নাম কি গো মেয়ে? ক্ষীণকণ্ঠে জবাব এলো, ধরা। বোবা যে নয় তা বোঝা গেল। অধরা? বাহ, বেশ না। তা দ্বিজপদর কাছে সবকিছু ভালো করে শুনে বুঝে নিয়েছো তো? মেয়েটা আবার চুপ। দেখো বাবু, আমার লুকোসভা কিছুই নেই, সবকিছুই দিনের আলোর মতোই পরিষ্কার। আমার বাড়িতে আমার বিয়ে করা বউ আছে, ছেলেপুলেও আছে। আমার বয়স ওই ধরো 49 চলছে। বাড়ি ছেড়ে কারবার আঁকড়ে পড়ে থাকি। রসকর্ষণ জীবন, বুঝলে? তাই মেয়ে মানুষটা দরকার হয়ে পড়ে। পয়সা ন্যায্যই পাবে, কিন্তু পরে আবার ঝামেলা পাকিয়ে তুলো না। আগের জন্য তো গয়নাগাটি সম্পত্তির ভাগ চেয়েও ক্ষান্ত হলো না। পরে বিয়ে করার জন্য চাপাচাপি শুরু করে দিয়েছিল। ওসব মতলব থাকলে আগে থেকেই খোলসা হয়ে যাবো। মেয়েটা চুপ। যোগেন ফুঁসে উঠে বলে, আহা, আনকোড়া মেয়ে এমন পাষ্টাপাষ্টি বলতে আছে নাকি? ঘাবড়ে যাবে যে বাবু। ওসব যা কথা বলার তা বলে কই এনেছি আমি, আপনাকে ওসব নিয়ে কিছু ভাবতে হবে না। দেখ দ্বিজপদ, পুতুলকেও তো তুই বলে করিয়ে এনেছিলিস, তাহলে কি কাজটা হয়েছিল? কি হাঙ্গামাই বাঁধালো বলতো? তা বাবু, কিছু যদি মনে না করেন, পুতুল থাকলেও তো আপনার সঙ্গে সরস্বতীর সঙ্গে মাখামাখি করাটা ঠিক হয়নি। কেন ঠিক হয়নি কেন? সরস্বতীর সঙ্গে কি আর কার সঙ্গে কি মাখামাখি করলুম, তাতে ওর কি? ও কি আমার মাগ নাকি? পয়সার সঙ্গে সম্পর্ক, ব্যাস, পয়সাতেই সম্পর্ক শেষ। আচ্ছা, যেসব কথা একটু আবডালে বলবেন। এ একেবারে আনকোড়া কাঁচা মেয়ে, ভয় খেয়ে যাবে বেকারে। যোগেশ নরম হলো। আসলে মেয়েটিকে তার বেশ ভালোই লাগছে। 22-23 বছরের বেশি বয়স নয়,
পরিষ্কার পরিচ্ছন্ন আছে। উলোঝুলো নোংরা ভিকিরির চেহারা নয়। ওহে মেয়ে, সব তো বুঝলে, কথা না কও, একটু ঘাড়খানা তো নাড়াতে পারো। মেয়েটা ঘাড় নাড়ল না, কথাও কইল না। আহা, মুশকিলে ফেললে দেখছি। অমন কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকলে কি কিছু বোঝবার জো আছে? বলি, কালা নও তো তুমি? না না, কালা নয়, ওই যে বললুম একটু লাজুক, কিন্তু মনটা অনেক ভালো। এই প্রথম বাড়ির বাইরে আসা। একটা শ্বাস ফেলে যোগেন বলে, সঙ্গে জিনিসপত্র কিছু আছে? শাড়ি, সায়া টাকা কিছু আছে? না না, ওসব খবে থেকে। তা পড়নে দেখছেন না, এটাই সম্বল। যোগেন একটু হাসল। ওহে দ্বিজপদ, এত বড় কারবারটা যে চালাই, তাতে একটু বুদ্ধির দরকার হয়। এর আগেও তুই আরো দুজন কিনেছিলি, তাদেরও পরনটুকু ছাড়া আর কিছুই ছিল না। ওসব কি আমি আর বুঝি না? শুরুতে শুধু আদায় উসুল করে লেগে পড়া। কি যে বলেন বাবু। ঠিকই বলি। ওহে মেয়ে, যাও, ওই পেছন দিকে গুদম ঘরের লাগোয়া ডান হাতে একখানি ঘর পাবে, সেখানে গিয়ে বসো। মেয়েটি ভারী সংকোচের সঙ্গে পায়ে পায়ে চলে গেল। যোগেন মুখ তুলে বলে, তা এবারে একটু বন্দোবস্ত করলে ভালো হতো আর কি। বন্দোবস্ত কিরকম? আগে ওই যা দেন তাই দেবেন আর কি। মাসে 1000 টাকা আর খাওয়া পড়া। বাড়তি শুধু 10,000 টাকা দেন। ওরা বড় বিপাকে পড়েছে, কিছু জমি বাঁধা পড়ে আছে, ছাড়াতে হলে 10,000 টাকা না হলেই নয়। ওর মা চেয়েছে। বলি, টাকা কি গাছে ফলের দ্বিজপদ? বললুম না বাবু, মেয়ে মানুষের রেট কি এক জায়গায় বসে আছে? তাছাড়া দেখছেন না জিনিসটা একেবারে হরিপদ। তা হরিপদ জিনিসের জন্য দরটাও তো হরিপদই হবে নাকি? পাগল হলি নাকি? 10,000 টাকা মুখের কথায় ফেলে দেবো? আমি সেই বান্দা নই। দ্বিজপদ কাঁচুমচু হয়ে বলে, তাহলে হলো না বাবু। ওর মা পরিষ্কার জানিয়ে দিয়েছে, মেয়েকে এসব নোংরামির মধ্যে নামানোর তার মোটেই ইচ্ছা নেই। পেটের দায় রাজি হয়েছে। ওই 10,000 টাকা পুরোপুরি চাই, নইলে মেয়ে ফেরত নিয়ে যেতে বলে দিয়েছে। যোগেন কেমন যেন কাহিল হয়ে বলল, মিনমিন করে বলল, আগে সে আপনি যা মনে করেন, বাড়াবাড়ি মনে করলেও মেয়ের দায় আপনাকে ঘাড়ে নিতে হবে না। মেলা লোক গেজে হাতে করে বসে আছে। ও, খুব বেশি চ্যাটাং চ্যাটাং করে কথা বলছিস। বলি, এ তল্লাটে খপাত করে 10,000 টাকা ফেলার লোক পাবি তুই? হাসালেন বাবু, আপনি তো মানধাতার আমলে পড়ে আছেন দেখছি। তার মানে? শাহগঞ্জ কি এর আগের মতো আছে? দুটো কোল্ড স্টোরেজ, 5খানা চাল কল, 3টে পাউরুটির কারখানা, 7টা লিড মেশিন, 7টা পোলট্রি, হাইওয়েতে পূব পশ্চিমে দুটো পেট্রোল পাম্প। পয়সাওয়ালা লোকের অভাব বলে আমার মনে হয় না। যোগেন বৃথা একটু তর পাল। ওরে চিনি তোর পয়সাওয়ালাদের, ওই যে মদন গুছায়, ধরেন মণ্ডল, চিনি ঘোষ আর সুধীর পদটুন্ডু। ওই তো 10,000 টাকা ফেলতে গেলে কাত হয়ে যাবে ওরা। কিন্তু অধরার মা যেন একটি অতলাও পয়সা কম দেবে না বাবু। তাহলে মেয়েটিকে ডাকুন, বেলাবেলি বাড়ি পৌঁছে দিয়ে যাই। যোগেন একটু বিপদে পড়ল। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর রাতটা সে একটু ভোগ সুখে কাটাতে চায়। বহুকালের অভ্যেস, বরাবর তার রাখা মেয়ে মানুষ ছিল। এমন কিছু লুকানো চুলানো ব্যাপার নয়। পুতুল বেশ মেয়ে ছিল। সে বিদেয় হওয়ার পর হাড়াবাদে জুটল আর একটা, তার নাম লক্ষ্মী। সেটা চুরি করত খুব। তাকে দাঁড়ানোর পর এখন বড্ড ফাঁকা যাচ্ছে। দেখ দ্বিজপদ, পরে যদি টের পাই যে লাইনের হয়ে গুছিয়ে গেছিস, তাহলে কিন্তু একদম ভালো হবে না। ওই যে বললাম বাবু, দ্বিজপদ আর যাই করুক নেমো খারামি করে না, তাই তো ওর গায়ে তল্লাশি করতে পারিনি। বেশি দূরও নয়, রেল রাস্তা পার হয়ে মেটে পথ ধরলে 2 ক্রোশ দূরে বিষ্ণুপুর। ক্ষেতের ওপর দিয়ে রাস্তা, সাইকেল, ভ্যান, অ্যাম্বাসেডার সব কিছুই যেতে পারে। ঠিক আছে, 10,000 টাকা না হয় দিলুম। তারপর যদি মেয়েটা বিগ্রহে বা পালায়? ভালো করে তো ঠিক বুঝেই উঠতে পারলুম না রে। ও বিগ্রহবার মেয়ে নয় বাবু, স্বভাবটি ভারী ভালো, পালানোর কথাও ওঠে না। আর পালালে তো আমি আছি। সব দিক বিবেচনা না করে আমি কোনো কাজই করি না, তুই তো জানিস। তার বলতে, তবে টাকাটা আজই গিয়ে হাসি মাসির হাতে দিয়ে দিতে হবে, তার বড় ঠেকা। কাল আসিস? না বাবু, আজই।
আপনার কারবারে নগদ কিভাবে চলে আমি জানি। টাকাটা ফেলুন না, চলে যাই। বিষ্ণুপুর ঘুরে ফিরতে অনেক রাত হয়ে যাবে আমার। বেজার মুখে উঠল যোগেন। আলমারি খুলে টাকাটা দিয়ে দিল। আহাম্মকি হলো বোধহয়। মেয়েটার মুখখানা বড় ভালো লেগে গেল যে, টুলটুলে মুখ, ভারী মিষ্টি। যাওয়ার সময় দ্বিজপদ বলে গেল, বাবু একেবারে কুমারী মেয়ে, ঘরও ভালো, পেটের দায় নানা ধান্দাবাজি করে বেড়াই। নরকবাস আমার কপালে আছেই, কিন্তু এই কথাটা বিশ্বাস করবেন 10,000 টাকা আপনার জলে ফেলা হচ্ছে না। বেলা 4টের পর মালঘর খোলে। তখন খদ্দেরের ভিড় লেগে যায়। বস্তা বস্তা ভুসিয়াল, চটের বস্তা, দড়ি এইসব বোঝায় লরি, টেম্পো আর ভ্যানে। যোগেনের তখন দম ফেলার সময় থাকে না। মেয়েটাকে একটু বাজিয়ে দেখার ইচ্ছে ছিল, আর সেটা রাত 8টা অবধি হয়ে উঠল না। খাজানজি আর সে মিলে রাত 8টা নাগাদ যখন হিসেব নিকেশ করে উঠল, তখন দেখলো আজকের আদায় উসুল বড্ডই যেন ভালো। মালও গেছে প্রচুর। এত বড় মালঘর ফাঁকা হয়ে যেন হাহা করছে। খাজানজি বলল, আজ বিক্রিটা হয়েছে বটে। তাই দেখছি। কত হলো বলতো? মাইনা 1000 টাকারও বেশি, সব নগদ আদায়। মাত্র 4 জন হয়তো খাতা লিখিয়েছে, তাও সেখানে নাই হোক আরো 10-12 হাজার। বড্ড ভালো। খাজানজি বিদেয় হলে সদর দরজা বন্ধ করে মালঘরের পেছনে নিজের ঘরখানায় এসে জামা টামা ছাড়ল যোগেন। আশ্বিন মাসেও আজ ঘাম হচ্ছে, টাকার গরমই হবে। পুজোর আগে বিক্রিবারটা ভালোই হয়, কিন্তু এত ভালো নয় তা বলে। যোগেন হিসেব দেখে অনুমান করল কম করে আজ তার 15,000 টাকা থাকবে। দিনে 15,000 টাকা রোজগারটা যদি বজায় থাকে, তাহলে আর ভাবতে হবে না। 2টো মেয়ের বিয়ে লাগিয়ে দেবে, আর সনাতন মৌরির সম্পত্তিটাও খরিদ করতে পারবে। বায়না করে রেখেছে মাস 2 হলো। আরো কিছু সকাল্লাদ আছে, তা সেসব হবে খন। যোগেন মাল ঘরেই থাকে। পেছন দিকটায় গোটা 2 খুবড়ি বানিয়ে নিয়েছে। রান্নাঘর, টিউবওয়েল, পায়খানা সবই আছে। এখানে থাকায় মালঘরে পাহারাও হয়, আর ব্যবসাটার সঙ্গে নিজেকে সেটে রাখতেও সুবিধা হয়। হাত মুখ ধুয়ে এসে ঘরে রাখা সিংহাসনে গুচ্ছে ঠাকুর দেবতাকে আজ খুব পেনাম ঠুকল সে। দিনটা বড় পয়া। প্রণাম করে ওঠার সময় মাথায় বজ্রাঘাতের মতো মেয়েটার কথা মনে পড়ল। তাই তো, আশ্চর্য, কাজকর্মে মেয়েটার কথা মনেই ছিল না তার। সারা শব্দও তো পাওয়া যাচ্ছে না। তাহলে কি পালালো নাকি? হরিবাস, 10-10টি 1000 টাকা গুনে দিয়েছে যে একটু আগে। তাড়াতাড়ি উঠে সে ওপাশের ঘরটায় ঢুকে দেখল, না, পালাইনি। চৌকিতে পাতা বিছানায় পড়ে নিঃসারে ঘুমাচ্ছে। 2টো পা চৌকির বাইরে ঝুলে আছে, আর জানলা দিয়ে আসা পূর্ণিমার দুধের মতো চাঁদের আলোয় বিছানা ভেসে যাচ্ছে। আর মুখখানা যেন খুব ফুটে উঠেছে জ্যোৎস্নায়। দাঁড়িয়ে দেখল যোগেন, এ কে? এ আসলে কে? অমন মুখ, অমন পায়ের গড়ন, অমন চমৎকার চুলের চল, এ কি রাখা মেয়ে মানুষের রূপ? মাথায় ফের একটা বজ্রাঘাত। সর্বনাশ, এ এলো আর সঙ্গে সঙ্গে তার বিক্রিবারটা চৌগুনে উঠে গেল যে। কি করে হয়? ঘুনঘুন করে একটা প্যাঁচা ডাকছিল বাইরে। রোজই ডাকে, রাতের বেলাতেই তাদের কাজকর্ম কিনা। কিন্তু হঠাৎ সেই প্যাঁচার ডাকটা কানে বড় লাগলো যোগেনের। প্যাঁচাটা কি কোনো সংকেত দিচ্ছে তাকে? কিছু বলছে? পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে আসছিল যোগেন। দরজার কাছে উপর করে রাখা লোহার বালতিটায় পা লেগে খটাং করে শব্দ হলো একটা। সঙ্গে সঙ্গে মেয়েটা চমকে গেল। জ্যোৎস্নায় সব দেখা যাচ্ছে। মেয়েটা চোখ চেয়ে অবাক হয়ে চারিদিক দেখছে। তারপর তাকে দেখে ধর্মড়িয়ে উঠে বসল। অপরাধী গলায় বলল, আমি আমি ঘুমিয়ে পড়েছিলাম। বুকটা বড় ধক ধক করছে যোগেনের। বড় ভয় ভয় করছে, বড় অদ্ভুত লাগছে। মেয়েটা আছলা করে জল খেল। চোখে মুখে
জলের ঝাপটা দিল। তারপর বড় বড় দুটি চোখ তুলে তাকালো তার দিকে। ওই চোখে চোখ রাখে সাধ্যি যোগেনের। শরীরে কাঁপুনি দিল তার। মেয়েটা আঁচলে মুখ মুছতে মুছতে বলল, তা এই বুঝি ঘরদোর? যোগেনের কাঁপুনি থামছে না, বলল, হ্যাঁ। মেয়েটা একটা শ্বাস ফেলে বলল, এখানেই থাকতে হবে বুঝি আমাকে? যোগেনের মাথায় কথা আসছে না। সে আমতা আমতা করে বলে, তা তোমার ইচ্ছা হলে। আমার আবার ইচ্ছে অনিচ্ছে বলে কিছু আছে নাকি? নষ্ট হতে এসেছি, আমার ইচ্ছেই বা কি কিছু হবে? যোগেন হঠাৎ শুনতে পেল অসৎ গাছ থেকে পেঁচাটা খুব ডেকে উঠল। ভীষণ ডাকছে। ভয়টা যেন সমস্ত বুক আর মাথা গ্রাস করে নিল তার। শরীরের কাঁপুনিটাও এমন বেড়ে গেল যেন মূর্ছা হবে, কিন্তু মুখে কথা আসছে না। মেয়েটা জ্যোৎস্নায় ঊর্ধ্ব মুখে চেয়ে থেকে বলল, মা বেঁচে দিল আমাকে, আপনি কিনে নিলেন। আমি যেন একটা কি, এখনো বিশ্বাস হয় না। কখন নষ্ট করবেন আমাকে? এইবার যোগেনের মুখে কথা এলো। নষ্ট নষ্ট হবে কেন? নষ্ট হওয়ার কথা নাকি তোমার? মেয়েটা ধীরে মুখ নামিয়ে তার দিকে ফিরে বলল, তাই তো কথা। যোগেন পেঁচার ডানার শব্দ শুনতে পাচ্ছে। জ্যোৎস্নায় উড়ে বেড়াচ্ছে পাখিটা। তার ছায়া একবার যেন স্পর্শ করে গেল তাকে। শিউরে উঠল যোগেন। ছায়াটা ঘুরে বেড়াচ্ছে চারদিকে, সাবধান করছে তাকে, ভয় দেখাচ্ছে। না না, তোমার কোনো ভয় নেই। মেয়েটা অবাক হয়ে বলল, টাকা দিলেন যে? আপনি যে বললেন আপনার একজন মেয়ে মানুষ না হলে চলে না। বলছি, কথাটা ধরো না মা, বড় ভুল হয়ে গেছে। মেয়েটা আবারও বলে, মা মা বলে ডাকছেন আমাকে? কি হচ্ছে তা বুঝতে পারল না যোগেনও। তার ভেতর থেকে যেন অন্য কেউ কথা কইছে। তাহলে কি হবে? থতমত খেয়ে সে বলে, কিচ্ছু হবে না, ঘরে এসো, কিছু খাও। খাবো? হ্যাঁ, আমার বড্ড খিদে পেয়েছে। তা খেলো মেয়েটা। ডাল ভাত তরকারি কি যত্ন করে ছোট ছোট গড়া সে খেলো। দেখে মুগ্ধ হয়ে গেল যোগেন। না, তার মনে আর কোনো দ্বন্দ্ব নেই। সে যা বোঝার বুঝে গেছে। আমাকে কি দিয়ে আসবেন মায়ের কাছে? যোগেন গর্জন করে উঠল, লক্ষ্মীকে হাতে পেলে ছাড়তে আসে? আমার একটা ছেলে আছে মা, ব্যবসা বাণিজ্যে মন নেই, তার লেখাপড়ায় মন। ছেলেটি বড় ভালো, তার সঙ্গে ভাবছি তোমার বিয়ে দেবো। মেয়েটা লজ্জায় মাথা নোয়ালো।